আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব হোমিওপ্যাথিক মেডিসিন অ্যাসিটিক অ্যাসিড নিয়ে। তার প্রথমে বলে দিই যে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো আজকে শুরু করা যাক আমাদের নিউ লেসন, যে অ্যাসিটিক অ্যাসিড নিয়ে আমরা আজকে আলোচনা করব, বা আমরা এটাকে হোমিওপ্যাথিক মেডিসিন আমরা বলে থাকি যে অ্যাসিটিকাম অ্যাসিডাম। সো ওয়েলকাম। তো আমরা আজকে জানবো যে অ্যাসিডিকাম অ্যাসিডের তার উৎসটা কি। বেসিক্যালি আমরা যারা এসএসসি বা এইচএসসি পর্যন্ত যারা আমরা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি, আমরা জানি যে CH3COOH এটা একটা জৈব যৌগ, অর্থাৎ সেটাকে আমরা অ্যাসিটিক অ্যাসিড বলে থাকি। পরবর্তী স্লাইডে আমরা দেখি যে অ্যাসিটিক অ্যাসিডের যে মায়াজমটা এটা হলো সুরিক এবং সাইকোটিক মায়াজমের অন্তর্ভুক্ত। মানে অ্যাসিটিক অ্যাসিডাম যে মেডিসিনটা সেটা হলো আমাদের সুরিক এবং সাইকোটিক মায়াজমের অন্তর্ভুক্ত। অ্যাসিটিক অ্যাসিডের যে পেশেন্ট, তার কাতরতা থাকবে শীত কাতর, এবং তার রোগ প্রবণতা হইলো আমাদের টিউবারকুলার। আপনারা যারা চ্যানেলে আমার ভিডিওগুলো দেখেন, আমি মনে করি যে প্রত্যেকেই খাতার মধ্যে এগুলো নোট করে রাখবেন এবং প্রচুর পরিমাণে পড়াশোনা করবেন। সো পরবর্তী আমরা দেখি যে তার ক্রিয়াস্থলটা কোথায়। অ্যাসিটিক অ্যাসিডের ক্রিয়াস্থল হইল নিউট্রিশন, মিউকাস মেমব্রেন, সার্কুলেশন, নার্ভাস সিস্টেম এবং জিআইটির উপরে তার ক্রিয়াস্থল। আমি আবারও বলতেছি, তার ক্রিয়াস্থলটা হইল নিউট্রিশন, মিউকাস মেমব্রেন, সার্কুলেশন, নার্ভাস সিস্টেম এবং জিআইটির উপরে তার ক্রিয়া। কোন কোন রোগের ক্ষেত্রে আমরা অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করে থাকি? সচরাচর আমরা সবচেয়ে বেশি যেসব রোগের ক্ষেত্রে বা যেসব ডিজিজের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি সেটা হলো কাশি বা কফ বলতে পারি আমরা, ডায়াবেটিক্স বা উদরাময়ের ক্ষেত্রে ডিপথেরিয়া, শূত, শূত বলতে ওই যে পানি জমে যাওয়া শরীরে যে কোনো অঙ্গের মধ্যে, ফিভার অর্থাৎ জ্বরের ক্ষেত্রে, তারপর সার্জিক্যাল কোনো ধরনের শক পাইলে, অ্যানিমিয়া, শিশুদের ম্যারাসমাস অর্থাৎ শিশুদের ম্যারাসমাস মানে হলো শীর্ণতা, শিশুদের যদি ইমিকেশন থাকে অর্থাৎ শীর্ণতা থাকে, তারপর টিউবারকুলোসিস, ওইসব রোগের ক্ষেত্রে আমরা অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করে থাকি। আচ্ছা, তো যেসব নির্দেশক লক্ষণ দেখলে আমরা বুঝতে পারবো যে পেশেন্ট অ্যাসিডিক অ্যাসিডের মানে ওই রেমেডির অন্তর্ভুক্ত। তো প্রচুর পরিমাণে প্রথমে আমাদের যেটা থাকবে, প্রচুর পরিমাণে প্রস্রাব, প্রবল তৃষ্ণা এবং অরুচি। একটা জিনিস মনে রাখবেন, যত অ্যাসিডিক অ্যাসিডাম বা যত এরকম অ্যাসিড লেখা থাকবে সবগুলার মধ্যে সবগুলার স্রাবে, যে কোনো ধরনের স্রাব, সেটা পায়খানা, প্রস্রাব, সবকিছুর মধ্যে একটা বিকট গন্ধ থাকবে। এটা আপনারা সবসময় বেশি মনে রাখবেন। দ্বিতীয় যেটা হলো দারুণ দুর্বলতা এবং শ্বাসকষ্ট থাকে। তৃতীয়, জ্বরে পিপাসাহীনতা কিন্তু অন্য রোগে পিপাসা থাকে। মানে জ্বরের ক্ষেত্রে তার পিপাসাহীনতা থাকে, অর্থাৎ পিপাসাটা একেবারে নাই বললেই চলে, এবং অন্য যে কোনো ডিজিজের ক্ষেত্রে তার পিপাসা থাকে। শরীরের সকল প্রকার স্রাব দিয়ে রক্তস্রাব। ক্ষয় রোগের বাম চোখে রক্তবর্ণ দাগ থাকে। শ্বাসকষ্ট, চিত হয়ে শয়নে কম। আমরা অ্যাসিডিক অ্যাসিডে আরো অনেকগুলো সিমটম আমাদের কাছে আছে, যেমন আমরা ওই জায়গার মধ্যে কাটা ফুটার মতো একটা ব্যথা থাকবে। আমরা সচরাচর এই মেডিসিনটা পাইলসের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। আচ্ছা, পরবর্তী স্লাইডে আমরা জানবো যে পেশেন্টের মানসিক লক্ষণগুলা কি। পেশেন্টের মানসিক লক্ষণ, পেশেন্ট উত্তেজিত থাকবে, তার মধ্যে অ্যাংজাইটি কাজ করবে, অর্থাৎ উৎকণ্ঠা এবং ভয়, অর্থাৎ যে কোনো ধরনের মানে আমাদের যে ফোবিয়া যেটা আমরা বলে থাকি সেটা কাজ করবে। তার মেজাজটা খিটখিটে থাকবে এবং তৎসহ তার মাথা ব্যথা থাকবে। উদরাময় থাকবে, লিভারের জটিলতা থাকবে। তারপরে আমাদের তার হিস্টেরিয়া থাকতে পারে, কাঁধে এবং মেঝেতে গড়াগড়ি করে। ব্যবসা সংক্রান্ত বিষয়ে আতঙ্কগ্রস্ত, এটা কিন্তু ব্রাইনিয়াতেও আছে যে ব্যবসা সংক্রান্ত আতঙ্কগ্রস্ত থাকে, মানে ব্যবসা নিয়ে খুব বেশি চিন্তা করে, এটা ব্রাইনিয়াতে আছে। অমূলক আশঙ্কা, নিজের সন্তান সন্তান যারা আছে কি হবে এই চিন্তায় মন অত্যন্ত উদ্বিগ্ন হয়ে থাকে। এইমাত্র কি ঘটনা ঘটিল তাহা ভুলিয়া যায়, নিজের শিশুদিগকে চিনিতে পারে না। এটা কিন্তু একটা পিকুলিয়ার সিমটম আমি বলতে পারি, যে এই পেশেন্টের মানসিক লক্ষণটা হইলো যে কিছুক্ষণ আগে বা এই মাত্র একটা ঘটনা রিসেন্ট, মনে করেন যে এই মাত্র হ্যাঁ একটা ঘটনা ঘটছে, বাট সেটা সে মনে রাখতে পারে না। আচ্ছা, তো আমরা কি নোটস গুলা দেখি বা তার কারণ, কি নোটস এর পরে আমরা কারণটা দেখব। প্রথমে আমরা কি নোটস গুলা দেখি, যে মারাত্মক অবসন্নতা, সার্জিক্যাল ইনজুরি এবং মানে আমাদের যে অ্যানেস্থেটিক এর পরে এই মেডিসিনটা ইউজ করা হয়। চিত হয়ে শয়ন করতে পারে না, পেটের উপর ভর দিয়ে শয়ন করে। এটা আমরা মনে রাখতে পারি যে চিত হয়ে সে শয়ন করতে পারে না, পেটের উপরে ভর দিয়ে শয়ন করে। জ্বরে বাম গালে লাল দাগ, যখন তার জ্বর হয় বা ফিভার হয় তখন তার যে বাম গাল থাকে ওই গালে তার লাল দাগ থাকে। রাত্রিকালে প্রচুর ঠান্ডা গরম হয়, অর্থাৎ আমরা অনেক
যে ঘামের ক্ষেত্রে কোন কোন মেডিসিন গুলা ব্যবহার হয় প্রচুর ঘামে, আমরা জানি বেরাইটা কার্ব, ক্যালকেরিয়া কার্ব, সুরিনাম, তারপর আমাদের সাইলেশিয়া, এটা খুব কমন ইউজেস একটা মেডিসিন। তারপরে আমাদের অনেক মেডিসিন আছে যেগুলো আমরা ব্যবহার করে থাকি, থুজা আছে, যাই হোক। এবং অতিরিক্ত তার দুর্বলতা থাকবে এবং ক্ষয়প্রাপ্ত থাকবে। অনেকেই হস্তমৈথুন করার ক্ষেত্রে অনেক ক্ষয় দেখা দেয়, ওই ক্ষেত্রে আমরা এসিডিক অ্যাসিড অনেক ভালো একটা মেডিসিন। হ্যাঁ, মুখমণ্ডল, হাত এবং উরুদয় শীর্ণতা, অর্থাৎ মুখমণ্ডলে এবং হাতে, অর্থাৎ তার যে আপার এক্সট্রিমিটি যেটা আমরা বলি, এবং উরু যে অংশটুকু আছে ওই জায়গাটার মধ্যে এমিকেশন থাকবে, অর্থাৎ শীর্ণতা থাকবে, মানে চিকন থাকবে। আচ্ছা, তো যেসব কারণে সে অ্যাসিডিক অ্যাসিডের পেশেন্ট হইলো, এটা আমরা একটু জানার চেষ্টা করি। যে কোনো সার্জিক্যাল শক খাইতে পারে, মাংসের কাবাবে বিশেষ বিষাক্ততা থাকতে পারে, গ্যাস, কামড় এবং ইনজুরি, এইসব কারণে সে অ্যাসিডিক অ্যাসিডের পেশেন্ট হয়ে থাকে। আচ্ছা, তো কারণ নিয়ে আমরা যেহেতু আলোচনা করছি, তো আমরা পরে দেখি যে অ্যাসিটিক অ্যাসিডের বৃদ্ধিটা কখন, যখন ঠান্ডা বাতাসে, মানে অ্যাসিটিক অ্যাসিড আমরা তো একবারে সহজভাবে বলছি যে তার কাতরতা বা হিট কোল্ড রিলেশন আমরা যেটা বলি HCR, পেশেন্ট যেহেতু শীত কাতর সেই জন্য তার ঠান্ডা বাতাসে তার বৃদ্ধি হবে। যখন সে চিত হয়ে সে শুইতে পারে না, অর্থাৎ সে পেটের উপর ভর দিয়ে শুইতে পারে, এটা আমরা জানি, তার মানে উপশম হয়। তার মানে আমরা বলতে পারি যে যখন সে চিত হয়ে শুয়ে থাকে তখন তার অ্যাগ্রাভেশন হয়, অর্থাৎ বৃদ্ধি হয়। এবং তার রাত্রিকালে তার প্রচুর পরিমাণে, আমরা যেহেতু জানছি যে তার প্রচুর পরিমাণে পার্সপিরেশন হয়, অর্থাৎ ঘাম হয়, সেই কারণে তার রাত্রিকালেও তার বৃদ্ধি হয়, এবং তার ঠান্ডায় বৃদ্ধি হয়, এবং ঘন কুয়াশায় তার বৃদ্ধি হয়। আচ্ছা, তো আমরা তার উপশম নিয়ে একটু আলোচনা করি, অর্থাৎ কখন তার এমিলোরেশন হয় বা আমাদের হ্রাস হয় যেটা আমরা বলে থাকি। বেসিক্যালি যখন সে সঞ্চালন করে, মানে চলাফেরা করে যখন, তখন তার উপশম হয়। পেটের উপর ভর দিয়ে শয়ন করলে তার উপশম হয়, এবং যখন সে বিশ্রামে থাকে তখন তার উপশম হয়। আচ্ছা, তো আমরা এখন আলোচনা করব যে তার পরিপূরক কোন কোন মেডিসিন গুলো আমরা ব্যবহার করি। সেটা হলো চায়না একটা মেডিসিন আছে, ওইটা আমাদের অ্যাসিডিক অ্যাসিডের পরিপূরক মেডিসিন। এবং শত্রুভাবাপন্ন মেডিসিন, অর্থাৎ যেসব মেডিসিন গুলো এই মেডিসিনের পূর্বে অথবা পরে ব্যবহার করব না, সেটা হলো বুরাক্স, কস্টিকাম, নাক্স ভূমিকা, সারসাপেরিলা, এইসব মেডিসিন গুলা শত্রুভাবাপন্ন মেডিসিন, অর্থাৎ এই মেডিসিন গুলা এই মেডিসিনের পূর্বে এবং পরে এটা আমরা ব্যবহার করব না, বা বিফোর আফটার যেটাই আমরা বলি। আচ্ছা, তো আমরা দেখি এই মেডিসিনটা কত শক্তি আমরা ব্যবহার করতে পারি। বেসিক্যালি 3x হইতে আমরা 30 শক্তি পর্যন্ত এটা ব্যবহার করতে পারি। এখন তার জানবো আমরা তার ক্রিয়াকালটা, বেসিক্যালি তার 14 দিন হতে 20 দিন পর্যন্ত তার ক্রিয়াকাল থাকে। আচ্ছা, আর একটা সতর্কতা আছে, সেটা হলো যে আমরা যেহেতু পড়ছি যে তার যেসব রোগের ক্ষেত্রে আমরা ব্যবহার করি, যে টিউবারকুলোসিস একটা রোগের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি, যক্ষা আমরা বলতে পারি। বেসিক্যালি যখন ফুসফুসের যক্ষা রোগ, ক্ষতিকর ঔষধগুলোর মধ্যে একটি অত্যন্ত বিপজ্জনক। এতে সহজেই আগেই কাশের সহিত রক্ত উঠতে থাকে, অর্থাৎ এই মেডিসিনটা আমরা যে ফুসফুসে যখন যক্ষার যে ক্ষতিমূলক যেসব ওষুধগুলো ক্ষতি করে, আমরা জানি টিউবারকুলার মেডিসিন আছে, তখন যদি আমরা টিউবারকুলিনাম, সরি, মেডিসিন যেটা আছে ওইটা আমরা যখন যক্ষার পেশেন্ট হবে তখন কিন্তু আমরা দিতে পারবো না। পরবর্তী যখন তার সিমটম আসবে তখন আমরা একইভাবে এরকম অ্যাসিড অ্যাসিড আমরা ব্যবহার করতে পারবো না। আজকে এই পর্যন্তই। আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।